হ্যালো এভরিওয়ান, আবারই একটি নতুন জিকে সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা জিকের 26 নম্বর প্র্যাকটিস সেটটি কমপ্লিট করব। আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে, স্কিপ না করে। যারাই স্কিপ করে দেখবে, কথা দিচ্ছি কিছু না কিছু মিস করবেই, তোমরা অনেক কিছুই মিস করবে। তো ক্লাসটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, অনেক কিছুই শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রত্যক্ষভাবে নাকি রাজ্যসভা সদস্যদের মাধ্যমে নিয়োগ হন, নাকি সংসদ উভয়পক্ষে নির্বাচিত সদস্যদের মাধ্যমে, নাকি সকল নির্বাচিত বিধায়ক ও সকল নির্বাচিত সাংসদের মাধ্যমে তিনি নির্বাচিত হন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সংসদের উভয় পক্ষের নির্বাচিত সদস্যদের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে আরও কিছু, যে ভারতের রাষ্ট্রপতি তার সময়কাল হচ্ছে 5 বছর এবং তিনি প্রথম নাগরিক হিসাবে স্বীকৃতি পান। প্রথম নাগরিক রাষ্ট্রপতিকে বলা হয়। এবং মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার, ভারতীয় সংবিধানে 52তম আর্টিকেলে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে সেটা বলা হয়েছে। এবং আর্টিকেল নাম্বার 54-এ প্রেসিডেন্ট যে ইলেকশন হবে, ইলেকশন অফ প্রেসিডেন্টের কথা উল্লেখ আছে। ইলেকশন অফ প্রেসিডেন্ট এবং ইলেকশন অফ প্রেসিডেন্ট এটি নেওয়া হয়েছে আমেরিকা থেকে। এরপর তোমাদের মনে রাখতে হবে আর্টিকেল নাম্বার, রাষ্ট্রপতি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল যেগুলো আমরা এই কোশ্চেনের মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। 55, এরপর 55 নম্বর ধারায় বলা হয়েছে যে ইলেকশন প্রসেস অফ প্রেসিডেন্টের ইলেকশন প্রসেস, ইলেকশন প্রসেসের ব্যাপারে 55 নম্বর ধারায় বলা হয়েছে। তো এই যে ইলেকশন প্রসেস অফ দ্য প্রেসিডেন্ট, এটি কোথায় থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। তারপর দেখো আর্টিকেল নাম্বার 60 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে। তাহলে আর্টিকেল নাম্বার 60-তে রাষ্ট্রপতির শপথের কথা বলা হয়েছে। এবং 61-তে আর্টিকেল নাম্বার 61 রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ব্যাপারে বলা হয়েছে। এবং তিনি এই যে আর্টিকেল নাম্বার 60 অনুযায়ী শপথ গ্রহণের কথা বলা হয়েছে, তো এই শপথ গ্রহণ পাঠ করেন, তাকে কে পাঠ করান? না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে আমরা কি জানলাম? যে আর্টিকেল 52-তে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে সেটার কথা উল্লেখ আছে। এবং আর্টিকেল নাম্বার 54তম ধারায় ইলেকশন অফ প্রেসিডেন্ট সেটা কথা বলা হয়েছে। এবং এই ইলেকশন অফ প্রেসিডেন্ট এটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এবং আর্টিকেল 55তম আর্টিকেলে ইলেকশন প্রসেস বলা হয়েছে, যেটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এবং 60 নম্বরে আর্টিকেল নাম্বার 60-তে রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে। তাকে শপথ কে পাঠ করান? না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবং আর্টিকেল 61-এ রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল পরম ভাগবত? কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল পরম ভাগবত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্ত।
এবং এবার দেখো এই সমুদ্রগুপ্ত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা সেগুলো জেনে নেব। এবং এখানে সমুদ্রগুপ্ত তার শাসনকাল কত ছিল? শাসনকাল ছিল 335 থেকে 380 AD অর্থাৎ খ্রিস্টাব্দ। এবং এই সমুদ্রগুপ্তকে কি বলা হতো, কি নামে পরিচিত ছিল? যে ভারতীয় নেপোলিয়ন বা ইন্ডিয়ান নেপোলিয়ন নামে ইনি পরিচিত ছিল। এবার এই প্রশ্নে দেওয়া আছে যে পরম ভাগবত উপাধি বা টাইটেল ইনি গ্রহণ করেছিলেন, এবং সমুদ্রগুপ্ত আরও কিছু কিছু টাইটেল তিনি গ্রহণ করেছিলেন। সেগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা এখানে বলছি। 1 নম্বর ছিল কবিরাজা, এবং এটা তো বটেই যে পরম ভাগবত। আর ছিল বিক্রম এবং কবিরাজা এই উপাধি তিনি ধারণ করেছিলেন। এবং এক্ষেত্রে দেখো এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আছে যে কবিরাজা উপাধি। অমৃতসরের হরমন্দির কে নির্মাণ করেন, কে তৈরি করেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গুরু অর্জুন এই অমৃতসরে হরমন্দিরটি তৈরি করেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকার হলেন কে? ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকার, এখানে সঠিক উত্তর অপশন ডি, সুপ্রিম কোর্ট এখানে সঠিক উত্তর। মনে রাখবে সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল নাম্বার 124 নম্বর আর্টিকেলে এই সুপ্রিম কোর্ট মানে ভারতবর্ষে সুপ্রিম কোর্ট হবে সেটা উল্লেখ আছে। এবং সুপ্রিম কোর্টে একজন চিফ জাস্টিস এবং 30 জন আদার্স জাজ নিয়ে গঠিত। এছাড়া মনে রাখবে যে প্রথম সুপ্রিম কোর্ট ইন্ডিয়াতে কোথায় হয়েছিল? যে ফার্স্ট সুপ্রিম কোর্ট ইন্ডিয়াতে কোথায় হয়েছিল না কলকাতাতে সেটা প্রথম সুপ্রিম কোর্ট ভারতের মধ্যে কলকাতাতে স্থাপিত হয়, সেটা 1774 সালে। এবং এখানে দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা দেয় যে এই যে ফার্স্ট সুপ্রিম কোর্ট ইন্ডিয়াতে কলকাতাতে যে তৈরি হলো, তো সেখানে চিফ জাস্টিস কে ছিলেন? তো মনে রাখবে যে চিফ জাস্টিস ছিলেন লর্ড এলিজা ইম্ফে ছিলেন এই ফার্স্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। এছাড়াও এই যে সুপ্রিম কোর্ট, এটা 1935 সালে এটাকে মুভ করা হয় দিল্লিতে এটা স্থানান্তরিত হয় 1935 সালে। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 17 নম্বর ধারা, অপশন বি এখানে সঠিক উত্তর। তো আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে 6টা ফান্ডামেন্টাল রাইট রয়েছে, যেটার প্রথম যে রাইট 14 থেকে 18 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। তো এখানে এই 17 নম্বর ধারা রয়েছে। পরবর্তী প্রশ্ন, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর এখানে অপশন সি হবে সঠিক উত্তর, সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই ডন সোসাইটির প্রতিষ্ঠা করেন। এবং এটি কোথায় প্রতিষ্ঠা হয়?
কলকাতায়, কলকাতাতে এটি স্থাপিত হয়েছিল এবং 1902 সালে কলকাতাতে এই সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই ডন সোসাইটির প্রতিষ্ঠা করেন। নেক্সট, পরের প্রশ্ন, জওহর রোজগার যোজনা কত সালে চালু হয়? জওহর রোজগার যোজনা কত সালে চালু হয়? তো এখানে সঠিক উত্তর অপশন সি, 1989 খ্রিস্টাব্দে এটা শুরু হয়। 1989 সালে এটা চালু হয় এবং এখানে তোমরা মনে রাখবে যে 7 নম্বর 7th 5-year প্ল্যানে এটা শুরু হয়, 7 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। তো এই 7 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই জওহর রোজগার যোজনা চালু হয়। নেক্সট, ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস কি? ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি। তো এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, পরের প্রশ্ন, 1946-এর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? 1946-এর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু। অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। 60 নম্বর কোশ্চেন, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? শের শাহের সমাধি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর 60 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সাসারাম। সাসারামে এই শের শাহের সমাধি রয়েছে। আচ্ছা, এই প্রশ্নে আর একটা জিনিস তোমরা এর সাথে মনে রাখবে যে এই যে প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রীর কথা আমাদের আর্টিকেলে, সংবিধানে, ভারতীয় সংবিধানে কোন ধারাতে রয়েছে না আর্টিকেল নাম্বার 74। তো শের শাহের সমাধি রয়েছে সাসারামে। এবং মনে রাখবে যে ইনি ছিলেন, শের শাহ ছিলেন সুরি এম্পায়ারের ফাউন্ডার। ঠিক আছে, সুরি এম্পায়ার। সুরি এম্পায়ারের ফাউন্ডার হচ্ছেন এই শের শাহ সুরি। এবং তিনি 1539 সালে ব্যাটেল অফ চৌসা অর্থাৎ চৌসার যুদ্ধতে তিনি পরাজিত হন। চৌসার যুদ্ধে তিনি পরাজিত হন এবং চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? শের শাহের মধ্যে হয়েছিল প্লাস হুমায়ুনের সাথে। সেখানে শের শাহ পরাজিত হন এবং হুমায়ুন জিতে যান। পরের প্রশ্ন, শেষ মুঘল সম্রাটকে কোথায় নির্বাসন দেওয়া হয়? শেষ মুঘল সম্রাটকে কোথায় নির্বাসন দেওয়া হয়? এখানে সঠিক উত্তর অপশন এ, রেঙ্গুন। রেঙ্গুনে এই শেষ মুঘল সম্রাটকে নির্বাসন দেওয়া হয়েছিল এবং এই রেঙ্গুন কোথায় ছিল? সেটা বার্মাতে, বর্তমানে সেটা এখন মায়ানমার। তো এখানে আমরা জানবো যে শেষ মুঘল সম্রাট অর্থাৎ মুঘল সম্রাটের শেষ শাসক কে ছিলেন? এখানে শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ সেকেন্ড বাহাদুর শাহ। পরবর্তী প্রশ্ন, নির্দিষ্ট গণবন্টন ব্যবস্থা কবে চালু করা হয়? নির্দিষ্ট গণবন্টন ব্যবস্থা কবে চালু করা হয়? সঠিক উত্তর অপশন সি, 1997 সালে। 1997 এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? এখানে সঠিক উত্তর অপশন এ, সিএসও। সিএসও ভারতের জাতীয় আয় পরিমাপ করে। তো সিএসও এটার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল
অর্গানাইজেশন। পরের প্রশ্নে চলে যাব আমরা। ভারত কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? ভারত কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? 1995, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1995 সালে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়। নেক্সট, পরের প্রশ্ন, আজমিরের অর্থাৎ আজমিরের রাজস্থান, আচ্ছা এই আজমির এটা রাজস্থানে অবস্থিত, তো তারাগড় দুর্গ কার তৈরি? এই আজমিরে তারাগড় দুর্গ কার তৈরি? এখানে সঠিক উত্তর হবে, দেখো এই তারাগড় দুর্গ এটা অজয়পাল চৌহানের তৈরি। অজয়পাল চৌহানের তৈরি, কিন্তু বাস্তবে এটা মনে করা হয় যে রিয়েল ফাউন্ডার হচ্ছে আকবর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকবর। পরবর্তী প্রশ্ন, গুরু গোবিন্দ সিং এর জন্মস্থান কোনটি? গুরু গোবিন্দ সিং এর জন্মস্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিহারের পাটনা। গুরু গোবিন্দ সিং বিহারের পাটনা শহরে জন্মগ্রহণ করেন। নেক্সট, ঊনবিংশ শতকের মাঝামাঝি ব্রিটিশ অধিকার করার আগে অওধ প্রদেশের শাসনকর্তা কে ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন সি, ওয়াজিদ আলী খাঁ। ওয়াজিদ আলী খাঁ ছিলেন সেখানকার শাসনকর্তা। পরবর্তী প্রশ্ন, স্যার আলেকজান্ডার ক্যানিংহামের নাম নিচের কোনটির সঙ্গে যুক্ত? আলেকজান্ডার ক্যানিংহাম, তো এখানে সঠিক উত্তর হবে আর্কিওলজি, অপশন সি এখানে সঠিক উত্তর। তোমরা মনে রাখবে যে ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ এএসআই, ফার্স্ট ডাইরেক্টর জেনারেল এএসআই এর ফুল ফর্ম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ এএসআই এর কে ছিলেন না আলেকজান্ডার ক্যানিংহাম। আলেকজান্ডার ক্যানিংহাম ছিলেন এই ডাইরেক্টর জেনারেল অফ এএসআই। এবং এই এএসআই কোথায় এবং কত সালে স্থাপিত করেন? কলকাতাতে এটার হেডকোয়ার্টার, এবং 1861 সালে এটা স্থাপিত হয়। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন? স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন? সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর অপশন বি, 1896 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রেশম উৎপাদিত হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক রেশম উৎপাদিত হয়? এখানে সঠিক উত্তর কর্ণাটক রাজ্যে, অপশন সি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গ্রিন হাউস মিন টাইম, আচ্ছা গ্রিনিচ, এটা হবে গ্রিনিচ মেন টাইম এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি এর মধ্যে সময়ের ডিফারেন্স কত? তো এখানে সঠিক উত্তর হবে 5.5 ঘন্টা, অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রের সাধারণ উৎস হলো কি? ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রের সাধারণ উৎস হলো কি? এখানে সঠিক উত্তর অপশন বি, ফ্রান্স। ফ্রান্স থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে। এছাড়াও এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ আমাদের ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারণা কয়েকটা কান্ট্রি থেকে নেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে, দেখো, ফান্ডামেন্টাল রাইটস এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে, এবং সিঙ্গেল সিটিজেন আর ইউএসএ থেকে আর একটা কি নেওয়া হয়েছে? প্রস্তাবনা। ইউএসএ থেকে আরও অনেক কিছুই নেওয়া হয়েছে, কিন্তু আমরা যেগুলো
গুরুত্বপূর্ণ এক্সামের জন্য সেগুলোই আমরা বলছি। এবং ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল। এবং ডিপিএসপি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ডিপিএসপি নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। এবং ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছিল রাশিয়া থেকে। এবং এমার্জেন্সি, ধারণা নেওয়া হয়েছিল জার্মানি থেকে। এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যে ধারণা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেটি নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকা থেকে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, কোন সাল নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 1 থেকে বৃদ্ধি করে 3 করা হয়? কোন সাল নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 1 থেকে বৃদ্ধি করে 3 করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1993 সালে। 1993 সাল এখানে সঠিক উত্তর। তো এখানে প্রশ্ন থেকে একটা কোশ্চেন আমাদের উঠে আসে এমনি, যে এখানে নির্বাচন কমিশনের কথা উঠে এসছে। তো এই ইলেকশন কমিশন এটা কত নম্বর আর্টিকেলে আছে তোমাদের জানা খুবই দরকার, যে আর্টিকেল নাম্বার 324-এ এই ইলেকশন কমিশন রয়েছে। তো তোমরা এই এমসিকিউ বা জিকে গুলো এইভাবে কানেকশন করে করে পড়বে, মানে একটার সাথে অন্যটা একটা লিঙ্ক করে বা কানেক্ট করে পড়লে সেটাই লাভজনক। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি মোট কতজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি মোট কতজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন? এখানে সঠিক উত্তর অপশন ডি, 2 জনকে। পরবর্তী প্রশ্ন, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর অ্যাডাম স্মিথ, অপশন সি এখানে সঠিক উত্তর। 76 কোয়েশ্চেন নাম্বার, আইডিবিআই ব্যাংক কত সালে স্থাপিত হয়? আইডিবিআই ব্যাংক কত সালে স্থাপিত হয়? এখানে সঠিক উত্তর হবে, দেখো অপশনগুলো ভুল রয়েছে, তো এটা তোমরা কমেন্টে জানাবে যে এটা আমি ঠিক লিখছি কিনা। আইডিবিআই এর 1 জুলাই 1964 সালে এটি স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, ভ্যাট কত সালে চালু হয়? সর্বপ্রথম ভ্যাট কত সালে চালু হয়? এটা চালু হয় এখানে 1976 সালে ভ্যাট চালু হয়। এবং ইন্ডিয়াতে, আচ্ছা এটা তোমরা জেনে বলবে যে ভ্যাট তো 1976 সালে চালু হয়, কিন্তু এটা কোথায় চালু হয়েছিল সেটা তোমরা বলবে। আর ইন্ডিয়াতে চালু হয়েছিল 2005 সালে চালু হয় ইন্ডিয়াতে। নেক্সট, পরের প্রশ্ন, হাইকোর্ট কোন তালিকায় অন্তর্ভুক্ত? হাইকোর্ট কোন তালিকায় অন্তর্ভুক্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় তালিকায়, অপশন বি এখানে সঠিক উত্তর। এবং তোমরা বলবে যে হাইকোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? এই হাইকোর্টের কথা আর্টিকেল নাম্বার 214 নম্বর আর্টিকেলে এই হাইকোর্টের কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পুলিশে দারোগা নিয়োগ করেন কে? ভারতে প্রথম পুলিশ দারোগা নিয়োগ করেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস, অপশন এ এখানে সঠিক উত্তর। তো এখানে কিছু মনে রাখবে যে লর্ড কর্নওয়ালিসকে কি বলা হয়? ফাদার অফ আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এবং আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের গণপরিষদে কয়টি অধ্যায় ছিল?
ভারতের গণপরিষদে কয়টি অধ্যায় ছিল? এখানে সঠিক উত্তর হবে 22টি। অপশন এ এখানে সঠিক উত্তর। তো ভারতের গণপরিষদের অধ্যায় ছিল 22টি, বর্তমানে সেটি 25 হয়েছে। এবং শিডিউল সংখ্যা আগে কত ছিল? শিডিউল ছিল আগে 8টা, বর্তমানে হয়েছে 12টা। এবং কতগুলো তখন আর্টিকেল ছিল? 395টি। নেক্সট, পাউরুটি কাটার ছুরি কোন ধরনের লিভার? পাউরুটি কাটার ছুরি কোন ধরনের লিভার? এখানে সঠিক উত্তর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে পাউরুটি কাটার ছুরি। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন পাথর ছিদ্রময়? বেলে পাথর এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাব। প্রতি বছর ন্যূনতম কতবার লোকসভার অধিবেশন বসা বাধ্যতামূলক? প্রতি বছর ন্যূনতম কতবার লোকসভার অধিবেশন বসা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন এ 2 বার। পরবর্তী প্রশ্ন, বায়লাডিলা খনি কিসের জন্য বিখ্যাত? বায়লাডিলা খনি কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লোহা। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ পার্শ্বনাথ। পার্শ্বনাথ ছিলেন, মনে রাখবে, পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর এবং 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। পরবর্তী প্রশ্ন, ডিওপিএ এর যোগাযোগ রয়েছে নিচের কোন বংশগতিজনিত অসুখের সঙ্গে? তো এখানে সঠিক উত্তর হবে অ্যালবিনিজম। অ্যালবিনিজম হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গ্রীষ্মকালীন গ্রীষ্ম ঘুমকে কি বলা হয়? গ্রীষ্ম ঘুমকে কি বলা হয়? সঠিক উত্তর অ্যাস্টিভেশন এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বহির্কঙ্কাল নিচের কোন বস্তু দিয়ে তৈরি? বহির্কঙ্কাল নিচের কোন বস্তু দিয়ে তৈরি? এখানে সঠিক উত্তর কাইটিন। অপশন এ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সেটসি মাছি নিচের কোন জীবাণু বহন করে? সেটসি মাছি নিচের কোন জীবাণু বহন করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ট্রাইপ্যানোজোম। ট্রাইপ্যানোজোম নামক জীবাণু সেটসি মাছি বহন করে। পরের প্রশ্ন, মস্তিষ্কে ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া নিম্নলিখিত কোন জীবাণু দ্বারা সৃষ্টি হয়? সঠিক উত্তর পি ফ্যালসিফেরাম। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি সরল পেন্ডুলাম যার সময়কাল টি এর সাথে একটি ধাতব বল লাগানো আছে যেটি ঋণাত্মক আধান সম্পন্ন। যদি এই ধাতব বলটিকে একটি ধনাত্মক আধানযুক্ত ধাতব প্লেটের উপরে দুলতে দেওয়া হয় তাহলে পেন্ডুলামটির সময়কাল কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কমে যায়। তো এই সময়কাল কমে যায়। পরের প্রশ্ন, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা হলো কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1992 থেকে। আচ্ছা দেখো, এটা অপশন এ হবে না, এটা ভুল দেওয়া আছে। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা হচ্ছে 1997 থেকে 2002 এবং এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা হচ্ছে 1997 থেকে 2002 এবং এখানে মনে রাখবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম পরিকল্পনা শুরু হয় সালটা ছিল 1951 থেকে 1956, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের প্রশ্ন, মীনাবক্কাম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত? মীনাবক্কাম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর অপশন ডি চেন্নাই। চেন্নাই বর্তমানে তামিলনাড়ুর একটি শহর।
পরবর্তী প্রশ্ন, আইআরডিপি প্রকল্প কবে প্রতিষ্ঠিত হয়? আইআরডিপি প্রকল্প কবে স্থাপিত হয়? সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরের প্রশ্ন, একটি স্বচ্ছ কাচের বল গ্লিসারিনের ভিতর রাখলে অদৃশ্য হয়, কারণ কি? একটি স্বচ্ছ কাচের বল গ্লিসারিনের ভিতর রাখলে অদৃশ্য হয়ে যায়, কারণ কি? কারণ হচ্ছে দুটির প্রতিসারাঙ্ক হচ্ছে একই। অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, তহকক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে? তহকক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে? এখানে সঠিক উত্তর অপশন ডি, আল-বিরুনি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর ব্রাসেলস এখানে সঠিক উত্তর। এবং এটি কোথায় অবস্থিত? না বেলজিয়ামে এই ব্রাসেলস অবস্থিত। নেক্সট প্রশ্ন, রামসার কনভেনশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশন এ এখানে সঠিক উত্তর। জলাভূমি সংরক্ষণ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রেণুকা ওয়েটল্যান্ড কোথায় অবস্থিত? রেণুকা ওয়েটল্যান্ড কোথায় অবস্থিত? সঠিক উত্তর হিমাচল প্রদেশে এটি অবস্থিত। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিহার। অপশন এ বিহার। তো আজকের ক্লাস এই অবধি। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং ক্লাসগুলো আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে। তো আশা রাখছি আজকে তোমরা 50টা লাইক তোমরা কমপ্লিট করবে। তো এখানে আমরা আজকে ক্লাস শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।